Netaji Subhash Engineering College, with an outstanding placement record, offers BTech, BBA, BCA, MBA, MCA, MTech, Cybersecurity, Data Science and Diploma courses. Welcome to Meghnad Shah Institute of Technology. Admissions open for bachelor's and master's courses. For more information, call us at the helpline number or email us at info@msit.edu.in. Siliguri Institute of Technology's dream project, the Techno India Group. It offers courses like BTech, MBA, BBA, MCA, BCA, Hotel Management, Hospital Management, Travel and Tourism Management, well-infrastructural labs with spacious halls, professional and soft skill training in the placement cell. For admission queries, call the above numbers on the screen and secure a bright future ahead. নমস্কার, টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রেজেন্টস টেকনো টাইম এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর গত শনিবার আমরা আলোচনা করেছি, অবশ্যই টেকনো ইন্ডিয়া গ্রুপ নিয়ে আলোচনা করেছি, সেখানে কিভাবে আমার যারা ওপারের দর্শকরা অর্থাৎ যারা পড়ুয়ারা রয়েছেন তারা কিভাবে যুক্ত হবেন, কারণ এই যে নিউ নর্মাল লাইফের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি, সেই সময় দাঁড়িয়ে শিক্ষার কি পরিস্থিতি, কিভাবে আমরা এগিয়ে যাব, সেই বিষয়ে আমরা অবশ্যই আলোচনায় থাকব পরবর্তীতেও। আজকের যে আলোচনা তা হলো কৃষি বিজ্ঞান বা কৃষি শিক্ষা, আর তার জন্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। কৃষি শিক্ষা প্রতিষ্ঠান সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেখানে কিভাবে কৃষি শিক্ষা বা কৃষি বিজ্ঞানকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা পরিস্থিতি থাকছে, কিভাবে পথ চলা হবে, সেই সব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয়টা করাবো। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক এ জামান, ডিরেক্টর স্কুল অফ এগ্রিকালচার সায়েন্সেস, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। স্যারকে প্রথমেই স্বাগত জানাবো। তারপরেই রয়েছেন অধ্যাপক রবিশঙ্কর দাশগুপ্ত, স্কুল অফ এগ্রিকালচার সায়েন্সেস, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আমি রবি স্যারকেও প্রথমে স্বাগত জানাবো। একটাই কথা, আমি চলে যাব ডিরেক্টরের কাছে আমাদের, অর্থাৎ স্যার এই জামানের কাছে। স্যার, যেরকম আপনার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল কিছুক্ষণ আগে, কৃষি বিজ্ঞান বা কৃষি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই পরিস্থিতি আমরাও জানি। তো সেক্ষেত্রে পশ্চিম বাংলায় এর গুরুত্ব কতখানি, তার আগেও যেটা জানতে চাইবো, কৃষি বিজ্ঞান বা কৃষি শিক্ষা নিয়ে অনেকের হয়তো সেভাবে ধারণাটাই নেই, সেটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় কৃষি শিক্ষার গুরুত্ব আলোচনা করার আগে নিশ্চয়ই আমাদের বলতে হবে যে আমাদের দেশের কৃষি শিক্ষার পরিস্থিতি কি এবং কিভাবে শুরু হয়েছিল, কি তার প্রয়োজনীয়তা আছে। তা এমনি ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ, এখনো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা, সেটা এখনো পর্যন্ত এই যে আমাদের একটা অচল অবস্থা চলছে, সব লকডাউন, তার ভিতরেও যে জিডিপি, কৃষি সেক্টরের জিডিপি পজিটিভ, বাকি সব সেক্টর এখন নেগেটিভ। এই যে জিনিসটা, এটা ইন্ডিকেট করছে যে কৃষি প্রধান দেশ বলেই আমাদের কৃষিকে আরও বেশি বেশি করে গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু এটা ভারতবর্ষে স্বাধীনতার আগে আমাদের দেশে সেইভাবে কৃষি শিক্ষা, কৃষি গবেষণাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। স্বাধীনতার পরেই আমরা শুরু করি, কারণ খাদ্য সমস্যা দেখা দেয়। খাদ্য সমস্যা দূরীকরণের জন্য কৃষিকে গুরুত্ব দিয়ে এগোতে হবে, এই উদ্দেশ্যেই আমাদের দেশে প্রথম কৃষি শিক্ষা, কৃষি গবেষণা নিয়ে কার্যক্রম শুরু হয়। 1960 সালে প্রথম আমাদের ভারতবর্ষের বুকে কৃষি বিশ্ববিদ্যালয় হলো, কৃষি শিক্ষার গবেষণার একটা প্রতিষ্ঠান, সেটা পন্থনগরে, তার নাম হলো পন্থনগর বিশ্ববিদ্যালয়। সেটা আমাদের তদানীন্তন মহামান্য জওহরলাল নেহরু মশাই, যিনি প্রধানমন্ত্রী ছিলেন স্বাধীনতা পরেই প্রথম প্রধানমন্ত্রী, তিনি ওটাকে উদ্বোধন করেন। এবং ওই প্রথম আমাদের কৃষি শিক্ষা এবং পঠন পাঠন শুরু হয় কৃষি নিয়ে। তার আগে কৃষি কিভাবে এটা পড়তে হয়, কি করতে হয়, অনেক ছাত্রছাত্রী এখনো অনেকে জানেন না, সেটা আমি একটু পরে বলবো। কিন্তু ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমাদের তখন 1960 সাল থেকে এই কৃষি শিক্ষা প্রথাগতভাবে একটা প্রতিষ্ঠান হিসেবে এলো। কিন্তু আপনি যে অবাক হয়ে যাবেন, 1860 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই কৃষি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে নিজের ছেলেকে এবং ছেলের বন্ধুকে পাঠিয়েছিল প্রথমে জাপানে পায়নি কৃষি শিক্ষা করতে, তারপর ইলিনয়েস ইউনিভার্সিটি আমেরিকার, সেখানে গিয়ে কৃষি স্নাতক করে এনেছিলেন 1860 সালে। তার মানে 100 বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুর যা বলেছেন সেটা 100 বছর পরে আমরা ঠিক করলাম 1960 সালে যে কৃষি শিক্ষা প্রতিষ্ঠান দরকার,
কৃষি স্নাতক করা দরকার এবং কৃষিতে পাঠ্যক্রম করা দরকার। এখন ভারতবর্ষ তো ওইভাবে শুরু হতে আরম্ভ করলো, বিভিন্ন রাজ্যে একটা দুটো করে বিশ্ববিদ্যালয় হয়ে গেল, ফার্ম ইউনিভার্সিটি। কিন্তু পশ্চিমবাংলার অবস্থা তখনও খুব শোচনীয় ছিল। কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি নিয়ে পরিকল্পনা করা, ছাত্রছাত্রীদের কৃষি শিক্ষা দেওয়া, এগুলো সব ছিল, কিন্তু খুবই এমন আকারে ছিল যে ছাত্ররা ঠিকমতো খুঁজে পেত না। ছাত্রছাত্রীরা, ছাত্রী তো ছিলই না তখন। কৃষিতে সব ছেলে পড়ানো হতো, ছাত্রদের পড়ানো হতো, সে ছাত্রীদের পড়ানো হতো না। তা আমরাও যখন পড়েছি, আমরা শুধু মেল ক্যান্ডিডেট ওয়াজ অ্যালাউড, মানে আমরা শুধু ছাত্ররাই পড়তাম আমরা যখন পড়াশোনা করেছি। পরবর্তীকালে মেয়েরাও এসছে, সেটা কো এডুকেশন হয়েছে, ঠিক আছে। কিন্তু পশ্চিমবাংলায় সর্বপ্রথম কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে একটা বিশ্ববিদ্যালয় হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। সরকারি অ্যাক্ট করে এটা তৈরি করা হলো 1974 সালে। ওটাই প্রথম ফার্ম ইউনিভার্সিটি। তখন আমরা বুঝতে পারলাম, তার আগে কল্যাণী ইউনিভার্সিটিতে কৃষি শিক্ষা হতো, কৃষি অনুষদে। আমরা সেখানকার ছাত্র ছিলাম কৃষি অনুষদের, কিন্তু পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ছিল না। তো এইভাবে ধীরে ধীরে কৃষি শিক্ষা এবং গবেষণার অগ্রগতি ঘটেছে এবং ভারতবর্ষে অতি দ্রুত ঘটছিল, পশ্চিমবাংলায় অনেক পরে ঘটেছে। আর যেটা আরও হয়েছে যে প্রয়োজনের তুলনায় আমাদের পশ্চিমবাংলায় কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের এখনও আছে। একদম স্যার, আমি আলোচনা অবশ্যই আসবো, আমি একটু বিরত করছি কারণ আমাদের সঙ্গে একজন টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি দেবকুমার পুরকাইত বলছি। একটু জোরে বলবেন। দেবকুমার পুরকাইত, দক্ষিণ 24 পরগনা থেকে। আচ্ছা, বলুন। বলছি ম্যাম, আমরা যে মানে শিক্ষিত কম আছি, মানে আমাদের জন্য কি কৃষি বিজ্ঞানে কোনো মানে কোর্স কি নিতে পারবো, আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো? অবশ্যই অবশ্যই, আমাদের সঙ্গে স্যার রয়েছেন, অবশ্যই উত্তর দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি একটু প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই আগে। কারণ হচ্ছে উনি বলছেন আমরা কি এই কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারবো, আমরা এগোতে পারবো। শুনুন, কৃষি বিজ্ঞান পড়তে গেলে এর একটা একাডেমিক মানে ক্যারিয়ারগত একটা আছে আর কি, যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মানে কি তার যোগ্যতা কি, শিক্ষাগত যোগ্যতা কি। আমাদের এখানে বেঁধে দেওয়া হয়েছে 10+2 পরে শুধু কৃষি শিক্ষাটাও নিতে পারবে। 10+2 এবং সে +2টা বিজ্ঞান নিয়ে এবং এগ্রিকালচার নিয়ে, এবং এটা নিয়েই যারা পড়ছে মানে উচ্চ মাধ্যমিক, তারাই একমাত্র কৃষি শিক্ষা নিতে পারবে, কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে পারবে। আর হচ্ছে ভোকেশনালটাও পারবে, ভোকেশনাল এগ্রিকালচার, তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারবে। কিন্তু মানে এমনি বয়স হয়ে গেছে বা আর তার ডিগ্রি নেই এবং তার একটা মাপকাঠি আছে। আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বোর্ড একটা সংস্থা আছে যারা কৃষি শিক্ষার গুণগত মানকে নির্ণয় করে গোটা দেশের, এবং আমাদের যারাই কৃষি শিক্ষা দিতে চায় তাদেরকে ওই জায়গায় আমাদের মাপকাঠিতে আমাদের ওজন করতে হয়, আমাদের মেপে নিতে হয়। ফলে তাদের হচ্ছে যা ঠিক করা আছে যে 10+2 পাস করা ছেলেরা মেয়েরা পড়বে, 21 বছর বয়স কম করে 18 বছর বয়স কম করে তার হতে হবে। বেশি বয়স হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা 10+2 থাকবে। ওইখানটাই আমার এন্ট্রি পয়েন্ট। আর বিজ্ঞান নিয়ে কিংবা ভোকেশনাল এগ্রিকালচার নিয়ে। আমি রবি স্যারের কাছে যাবো। স্যার, একটা বিষয়, কারণ যেহেতু আমরা এসএনইউর কথা বলছি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কথা বলছি, আমি অবশ্যই স্যারের কাছ থেকে আরও বিষয় জানবো কৃষি বিজ্ঞানের বিষয়ে। আপনার থেকে যেটা জানা যে কৃষি নিয়ে স্নাতক হওয়ার পর তার পরবর্তী ভবিষ্যৎ, তার আগে এসএনইউ যে শুরু করছে বা নতুন উদ্যোগ, এটা নিয়ে আপনি কি বলতে চাইবেন? দেখুন, এই যে এসএনইউ বলতে কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপের তত্ত্বাবধানে এই যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিটা চলছে, তাদেরই সংস্থা এটা। এবং সত্যি করে যদি ধন্যবাদ দিতে হয় টেকনো ইন্ডিয়ার যে চ্যান্সেলর সত্যম রায়চৌধুরীকে, তার কারণ কলকাতা শহরে অবস্থিত এই ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি রয়েছে, কেউ কিন্তু এই পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত। এই প্রথম কলকাতা শহরে এত বড় একটা বিশ্ববিদ্যালয় ওনারা চালাচ্ছেন, সেখানে ওনার মাথায় এসছে আমার মনে হয় কৃষিকে প্রাধান্য দিয়ে একটা কৃষি শিক্ষার ব্যবস্থা করা। তার জন্যে সত্যি আমি একজন কৃষিবিদ হিসেবে আমি বলবো আমার তরফ থেকে ওনাকে অজস্র ধন্যবাদ। তার কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন, মেজরিটি ছেলে মেয়ে বা তার অভিভাবকরা ক্লাস 12 পাস করার পরে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি
এটাই তাদের মাথায় থাকে, এদিকে- তাদের মাথাটা কিন্তু ইটস ব্লকড, ওটা ব্লক হয়ে রয়েছে, এর বাইরে তারা ভাবছে না। কিন্তু এই যে এসএনইউ যে আজকে মানে কৃষি শিক্ষা নিয়ে যে স্নাতক স্তরের যে যুদ্ধ আরম্ভ করেছে, আমরা যে লড়াইয়ে নেমেছি, একদম তার কর্ণধার হচ্ছেন ডক্টর জামান। হ্যাঁ এবং ওনার তত্ত্বাবধানে আমরা কি করছি না, আমরা এটাকে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তার কিছু নিয়ম বিধি Rules, আছে, regulation, একদম। সেই নিয়ম বিধি মেনেই কিন্তু এই পুরো কোর্স এগিয়ে নিয়ে যাওয়া। ক্যারিকুলাম, একদম। কিভাবে ছাত্রকে ভর্তি করতে হবে, তাদের মেরিট বেসিসে ভর্তি করতে হবে, এত কটা ক্লাসরুম দরকার, এত কটা ল্যাব দরকার যেখানে প্র্যাকটিক্যাল ক্লাসেস হবে, একটা ফার্ম দরকার, যেই ফার্মে বসে গিয়ে ছাত্ররা প্র্যাকটিক্যাল একেবারে স্যার, আমি চাষবাসের এই কাজ জায়গাতে করবে। একটু বিরত করছি, কারণ আজকে যেহেতু আমরা একদম একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি, কৃষি বিজ্ঞান, তো আপনাদের যারা রয়েছেন আর কি আমার ওপারে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি কথা বলতে পারেন, কারণ টেলিভিশন স্ক্রিনে সেই নাম্বার যাচ্ছে। স্যার রয়েছেন, অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, কারণ কৃষি বিজ্ঞান নিয়ে প্রত্যেকের মনে প্রচুর প্রশ্ন থাকে। কেন কৃষি বিজ্ঞান, কেন এটা নিয়ে পড়াশোনা করা উচিত, আমি সবকিছু আজকে আপনাদের সামনেই তুলে ধরবো। আমি চলে যাব স্যারের কাছে। রবি স্যার, আপনি যেরকম বলছিলেন, তো ব্যাপারটা হচ্ছে যে বহু অভিভাবক বা ছাত্রছাত্রীর মানে 90% ছাত্রছাত্রী বা অভিভাবকের মাথায় কিন্তু নেই যে কৃষি শিক্ষাটা একটা বিশাল জিনিস। একদম। কৃষি শিক্ষা এমন একটা শিক্ষা, এর কিন্তু কোনো পরিধি নেই, না। কোনো পরিধি নেই। যে যত পড়াশোনা করে যাবে যেন মনে হচ্ছে এরও শেষ নেই। শেষ তার নেই, একদম। কারণটা পিছনে হচ্ছে যে জমি কম, জমির মাপ কিন্তু বাড়ানো যাবে না, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু দিনে দিনে বেড়ে বেড়ে যাচ্ছে। চলেছে, এই একদম। যে জনসংখ্যা যখন বেড়ে যাচ্ছে, আমাদের চাহিদা প্রথম কি খাবার, সুতরাং খাবারটা কোথায় আসবে, সেই কৃষির থেকে আসবে। তো সুতরাং কৃষিকে কিভাবে বাড়ানো যায়, একদম যেরকম এখন আজকে যারা ছাত্রছাত্রীরা যারা কৃষি স্নাতক হিসেবে ভর্তি হবেন, তারা কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন। আচ্ছা। শুধু স্নাতকোত্তর বা স্নাতক শ্রেণীটা কমপ্লিট করা ছাড়াও তারা কিন্তু তারপরেও পোস্ট গ্রাজুয়েশন করতে পারবে, রিসার্চ করতে পারবে। যদি কোনো ছাত্রছাত্রী পোস্ট গ্রাজুয়েশন করে, রিসার্চ করে, আমার মনে হয় তার কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত স্বচ্ছ এবং খুব আচ্ছা। ভালো তার একদম ভবিষ্যৎ। ভালো দিকে নিয়ে যাওয়া তার একেবারে। কারণ কৃষির ব্যাপারটা কিন্তু মানে কোনো সীমা দিয়ে বাধা নেই। একদম আপনারা যদি লক্ষ্য করে থাকেন, খুব সোজা বাংলায় আপনি যদি দেখেন আজকের দিনে, তাহলে দেখতে পারবেন এই যে আপনার প্যান্ডেমিক বা কোভিড-19, যে এই যে মরণ লেগেছে আমাদের সারা পৃথিবীতে, সব বন্ধ হয়ে গেছে, কিন্তু চাষি কিন্তু মাঠে গিয়ে চাষ করেছে। একেবারে। আমরা কিন্তু দৈনন্দিন বাজারে কিন্তু টাটকা সবজি, সব মাছ মাংস সব পেয়েছি। তার কারণ একমাত্র চাষ, যেটা কিন্তু বন্ধ হয়নি। হয়নি। তো সুতরাং এর ভবিষ্যৎ অত্যন্ত ভালো। যে ছাত্রছাত্রীরা যারা ভর্তি হবে, আমার তাদের কাছে অনুরোধ, দয়া করে একটু মন দিয়ে তারা যদি পড়ে, তাদের কিন্তু ভবিষ্যৎ আছে। আমাদের এসএনইউতে একদম। এখনই 70-এর উপরে ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে এবং আমরা ক্লাসও আরম্ভ করে দিয়েছি। যেহেতু সরকারি আদেশ পালন করে সব কিছু করা হচ্ছে বলে আমরা কিন্তু ক্যাম্পাস ক্লাস করাতে একদম পারছি স্যার, না। আমি পরবর্তী আলোচনা অবশ্যই যাব, তার আগে আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি বিরাটি থেকে অমলান মিত্র বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি যে আপনাদের ইউনিভার্সিটিতে যে বিএসসি এগ্রিকালচার অনার্স কোর্সটা রয়েছে, এই কোর্সটা কি আইসিআর অ্যাপ্রুভড, আইসিআর রেকগনাইজ করেছে এটাকে? আমি বলি এই একদম একদম স্যার, আমি এই প্রশ্নটা নিয়ে আমি চলে যাব স্যার জামানের কাছে, আমি চলে যাব। স্যার বলতে চাইছেন, স্যার বলুন। আচ্ছা, এই প্রশ্নটা শুধু আপনার নয়, এই প্রশ্নটা আমি কৃষি শিক্ষার সাথে 40 বছর ধরে জড়িত আছি। 40 বছর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 35 বছর অধ্যাপনা করেছি, তারপর রিটায়ার করেছি। রিটায়ার করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কাজ করছি। সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি ম্যানেজমেন্টে 2 বছর কাজ করেছি, যেটা পারালাখান্ডি, উড়িষ্যা। তারপরে আমি এখানে নেউটিয়া বিশ্ববিদ্যালয় বলে একটা, তারা এগ্রিকালচার খুললো 2018 সালে, আমি গেছি। গার্জেনদের এই প্রশ্নটা অমূলক নয়, তবে আমি বলি যে ওয়েবসাইট অফ আইসিএআর তারা যদি ফলো করে, তাহলে এই উত্তরটা তারা নিজেরাই পেয়ে যাবেন। আচ্ছা, আইসিআর ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া আছে, 875 পৃষ্ঠার একটা নির্দেশিকা।
তাতে পরিষ্কার বলা আছে যে যে কোনো ইনস্টিটিউট ইউনিভার্সিটি সেটা প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক তারা কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে, কিন্তু আমাদের কৃষি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে গেলে আমরা আগের থেকে কোনো অ্যাক্রিডিটেশন বা অ্যাফিলিয়েশন বা এই ধরনের জিনিস আমরা রেকগনিশন দেব না। আমরা বলে দিয়েছি মিনিমাম রিকোয়ারমেন্ট কি, হোয়াট আর দি মিনিমাম রিকোয়ারমেন্ট টু স্টার্ট দ্য এগ্রিকালচারাল ইনস্টিটিউট ইন এ প্রাইভেট অর স্টেট ইউনিভার্সিটি। এটা পরিষ্কারভাবে লেখা আছে, সেটাই 15-20 পৃষ্ঠা। আচ্ছা, সেইগুলো ফলো করে যদি আমরা সব করতে পারি তাহলে কিন্তু আইসিআর এটা অ্যাক্রিডিটেশন দিতে বাধ্য, দিবেই, কারণ এটা গ্রেডিং করা আছে, এটা সায়েন্টিফিক। সুতরাং এইখানে গার্জেনদের প্রশ্নটাও মূলক নয়, কিন্তু না জেনেই করছেন, তারা ওয়েবসাইট কনসাল্ট করছেন না, ওয়েবসাইটে পরিষ্কার যারা এবারে বিশ্ববিদ্যালয় ইনিশিয়েটিভ নিচ্ছেন, পশ্চিমবাংলার কথা বলছি, একটু বলবো। আচ্ছা, একজন রয়েছেন আমাদের সঙ্গে, আমি অবশ্যই আপনার কাছে আসবো। স্যার নমস্কার, কে বলছেন? আমি বিহালা থেকে বলছি। একটু জোরে বলবেন। আমি বিহালা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এখানে ব্যাচেলর ডিগ্রি যে পড়ানো হয় টেকনোতে, তার কোর্স ফিস কিরকম, আমার প্রশ্ন একটা। হ্যাঁ বলবো, আচ্ছা, একদম আপনি শুনতে থাকুন, অবশ্যই আমরা সেই বিষয়ে আলোচনা করব। বেসরকারি উদ্যোগে কৃষি শিক্ষা পশ্চিমবাংলায় ছিলই না বলতে 2017 সালের আগে ছিল না। তো 2017 সালের আগে তাহলে ছেলেরা কোথায় যেত? ভারতবর্ষে কিন্তু বেসরকারি উদ্যোগে কৃষি শিক্ষা প্রচুর রাজ্যে ছিল, প্রচুর, এখনও আছে। এখনও রাজ্যে আমাদের ছেলেরা প্রচুর টাকা পয়সা দিয়ে বাইরে পড়তে যেত। বাইরে মানে দেরাদুন, কানপুর, আগ্রা, প্রচুর, ছত্তিশগড়, এমনকি আমাদের মানে ছোটোখাটো স্টেটস, তারাও কিন্তু বেসরকারি উদ্যোগে কৃষি শিক্ষা মানে করেছিল বা করেছে, চলছে। আমরা প্রথমে যখন বাধা কোথায় ছিল ওয়েস্ট বেঙ্গলে? আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ই ছিল না। পশ্চিমবাংলায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুরু হয় প্রথম টেকনো ইন্ডিয়া 2012 সালে। সেটা পশ্চিমবাংলায় তখন ডেপুটি গভর্নমেন্ট ছিল এবং এগ্রিকালচার করেননি, ওনারা করেছেন ইঞ্জিনিয়ারিং। তারপরে 2014 সাল থেকে যখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এলো, সেটা এই গভর্নমেন্টের সময় 2014 সালে 14, 15, 16, 17 আমরা প্রত্যেক বছর 2, 3, 4 করে প্রাইভেট ইউনিভার্সিটি পাচ্ছি। তারা কেউ কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বা কৃষি শিক্ষার জন্য একটা পাঠ্যক্রম চালু করছে। একদম। এখন ঘটনা হলো কি, আমাদের যারা করেছিল 2014, 15, 16, 17। স্যার আমি একটু থামাচ্ছি, আরো একজন আমাদের সঙ্গে রয়েছে, আমি টেলিফোনটা নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি রাজস্থান রাজপুত সল্টলেক উত্তর 24 পরগনা থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে এই কৃষি বিজ্ঞান উপরে স্নাতকের পর কি কি সুবিধা আমি এই ইউনিভার্সিটি একদম রবি স্যার একটু আগেই বলছিলেন, আপনি শুনতে থাকুন, আমি অবশ্যই আবার অবশ্যই চলে যাব। তার আগে আমি স্যার আপনি যেরকম বলছিলেন, এখন যেটা বলছি যে তারপরে 2017 সালে যারা করলো না জেনেই করেছিল 3 বছরের ডিগ্রি কোর্স। এখন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার, যেটা আইসিআর বললাম, তারা গাইডলাইনগুলো ইউনিফর্মিটি রক্ষা করার জন্য সারা ভারতবর্ষে একটা গাইডলাইন ছেড়ে দিয়েছে। এটা মেনেই করতে হবে তার কোনো মানে নাই, যে কোনো ইউনিভার্সিটি তার ইচ্ছামতো কোর্স করতেই পারে। কারণ কিন্তু যদি মান্যতা দিতে হয়, যেটা গার্জেনরা উৎকণ্ঠা নিয়ে বলছেন, এটাকে আইসিআর এর অ্যাফিলিয়েশন আছে, অ্যাক্রিডিটেশন আছে, এই কথাটা উৎকণ্ঠা নিয়ে বলছেন কেন? যে অনেকেই নিজের খেয়াল খুশি মতো কোর্স চালু করে দিয়েছেন। এই চালু করে 2017 সালে যেটা শুরু হয়েছে পশ্চিমবাংলায়, সেটা খেয়াল খুশি মতো চালু হয়েছিল। এখন কিন্তু এটাকে সেট করার চেষ্টা করছে, কিন্তু এখন 4th ইয়ার চলছে ওদের। এখন কি করে সেট করবে জানি না। আমি তখন 2017 সালে ছিলাম সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি ম্যানেজমেন্ট। এরা প্রথমে যেহেতু অ্যাফিলিয়েশন দেয় না, অ্যাক্রিডিটেশন, ওটাও অ্যাক্রিডিটেট ছিল না। তো আমি ওখানে 2 বছর থেকে ওদের সব বলে দিয়েছিলাম ব্যাপারটা এই করতাম, কারণ আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, আমি আইসিআর এর নিয়মাবলী জানতাম। ফলে আমি ওদের বলে দিয়েছিলাম। তখন আমাকে এই খ্রিস্টানবিদ্যা নয়, এর আগে একটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেটা হচ্ছে ব্যারাকপুর এর কাছে, ডায়মন্ড হারবারের কাছে, ওড়িশা, ওই নেউটিয়া ইউনিভার্সিটি। ওরা 2018 সালে, পরবর্তী বছর ওরা 2018 সালে আমাকে নিয়ে এসেই কৃষি বিজ্ঞান একটা শাখা করে, কৃষি পাঠ্যক্রম চালু করে। তা দেখে আমি অন্তত এটা করতে পেরেছিলাম যে আপনাদের বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় করেছে। কিন্তু আমি আবারও একটু থামাবো, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, আমি ফোনটা নেব অবশ্যই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রাজীব দাস বলছি। আসলে জানতে চাইছি যে আমাদের এই কৃষি বিজ্ঞান বা যেটা বিএসসি এগ্রিকালচার অনার্স আছে, একদম এটার প্লেসমেন্টের কি সুবিধা রয়েছে? অবশ্যই ওটা নিয়েও আমি অবশ্যই জানবো। একদম প্রশ্নটা আগে এসেছে, আমরা রবি স্যারের সাথে আবারো স্যার আরো একজন রয়েছেন, আমি কথা বলে নেব অবশ্যই তার সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে চন্দ্রচরণ বসাক বলছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ, বারাসাত থেকে চণ্ডীচরণ বসাক। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছি আমার মেয়ে বিএসসি বোটানি অনার্সের ফাইনাল ইয়ার। আচ্ছা। ও পরবর্তীকালে কৃষি কোনো শিক্ষা কোনো কোর্স করতে পারবে কিনা? আচ্ছা, এটা জানতে চাইছেন পরবর্তীকালে কৃষি নিয়ে আর এগোবে এটা কিনা? আগে বলে দেবো? অবশ্যই। আমি এই দুটো প্রশ্নে আমি রবি স্যারের কাছে যাব, তার আগে আপনি যেরকম বলছিলেন স্যার। আচ্ছা, আমি বলছি যে তারপরে যখন পশ্চিমবাংলায় এটা আমাদের শুরু হলো, নেক্সট করলো নিউটন ইউনিভার্সিটি, যেটা ডায়মন্ড হারবারের কাছে। আমি সেটা ইনচার্জ ছিলাম কৃষিতে। ওদেরকে একটা জিনিস করাতে পেরেছিলাম যে আইসিআরএস সিলেবাসটাকে ওদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছিলাম। ওদের ওয়েবসাইটে সেই সিলেবাস এখনও আছে। কিন্তু ওরা যেটা করেনি সেটা হচ্ছে যে আইসিআর মতো করে চলার চেষ্টা করেনি, এবং আইসিআর নিয়মকানুনগুলো ঠিকভাবে ফলো করতে পারছিল না। এবং হচ্ছে যেহেতু প্রচুর ছেলে মেরিট বেসিসে মেধাভিত্তিক ছেলে ভর্তি হতো না, পরীক্ষার নিয়মগুলো ঠিকমতো মানতো না বলে আমার সাথে খানিকটা দ্বন্দ্ব হওয়াতে আমি বললাম যে না, এইটা আইসিআর মানতে পারে না এবং আমার থাকাতে আমার অসুবিধা আছে বলে আমি এখানে ছেড়ে দিয়ে টেকনো ইন্ডিয়া, যেটা রবিশঙ্কর দাশগুপ্ত বললো, রবিশঙ্কর দাশগুপ্ত, যে টেকনো ইন্ডিয়ার একটা ক্যাপাসিটি আছে, এডুকেশন নিয়ে শুধু ডিল করে বলে এরা বুঝলো ব্যাপারটা যে আমাদের আইসিআরের নিয়ম করেই মতোই চালাতে হবে। তাই আমি প্রথমেই ওদের ওয়েবসাইটে লেখা করালাম যে ইট উইল অ্যাবাইডেড বাই অল রুলস অ্যান্ড রেগুলেশন অফ আইসিএআর, এবং আইসিআর অ্যাপ্রুভড কোর্স কারিকুলাম এখানে চলবে। স্কোর করছে ওয়েবসাইটে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ইফ ইউ গো টু এগ্রিকালচার সেকশন ইউ উইল সি ইট ইজ স্ক্রোলিং দ্যাট ইট ইজ বিং অ্যাপ্রুভড সিলেবাস, অ্যাডপ্টেড অ্যাপ্রুভড সিলেবাস অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এবং প্রথম থেকেই আমরা প্র্যাকটিক্যাল ক্লাসরুম, এবং আমরা শুরু করেছি যেটা সেটাই আমরা অনলাইনে শুরু করেছি মাধ্যমে। এখন পরিস্থিতি যা, তাতে অনলাইন ছাড়া উপায় নেই। তবুও আমি খুব সিনিয়র মোস্ট টিচারদের দিয়ে অনলাইন করাচ্ছি, যারা এই ব্যাপারে ছেলেদের কাছে ওয়াকিবহাল করতে পারে। সুতরাং আমি সকলকে অনুরোধ করবো এটা যাঁচ করার যে প্রাথমিকভাবে আমাকে ওয়েবসাইটকে এখন বিশ্বাস করতে হবে। কেন বলছি যে আমার ফিজিক্যালি দেখার উপায় নেই, কোথাও কেউ কাউকে পাঠাতে পারছি না, ট্রেন নাই, বাস নেই, কমিউনিকেশন নেই। সুতরাং আমি কোথাও কাউকে যেতে পারছি না, গিয়ে ভেরিফিকেশন করে দেখবো। তবে অনেকেই কিন্তু কলকাতা আসছেন এবং দেখছেন নিউ টাউনে যেটা আমরা করেছি, সেটা কিন্তু মানে প্রত্যেকেই গার্জেনরা আমাকে বলেছে ফোন করে যে স্যার খুব ফ্যান্টাস্টিক বিল্ডিং, আপনাদের মাঠটা কোথায় আছে? মাঠও আমরা নিয়ে নিয়েছি, আমরা এক্সপেরিমেন্টাল প্লট করছি, ইনস্ট্রাকশনাল ফার্ম বলে এটাকে, কারণ ছেলেদের প্র্যাকটিক্যাল যেখানে হবে। আবার একটা বড় রিসার্চ ফার্মও করতে হবে, তারও প্ল্যান আছে, পরিকল্পনা। আমি আবারও একটু থামাচ্ছি, আর আমি ওইটা একটু বলে নিই, ওই যে আপনাকে আমি থামিয়ে, আমি বিএসসি বোটানি পড়ছে, ওই বিএসসি বোটানি পড়ছে, সে কি করবে? বিএসসি বোটানি পড়ে অ্যাকচুয়ালি তো এগ্রিকালচারে আসার কোনো মানে হয় না, আসতে পারে 10+2 কোয়ালিফিকেশন ধরে আমরা যে কোনো ছেলে মেয়েকে ভর্তি করতে পারি। সে এমএসসি পাস হলেও হতে পারে, সে সে সায়েন্সের যদি 10+2 পাস করে থাকে বা ভোকেশনাল দিকে পড়ে থাকে, হ্যাঁ, আর বয়সটা যেহেতু 18 হয়ে গেছে, ফলে তারা পারে। কিন্তু আমি একটা কথা বলবো যে কৃষি বিশ্ববিদ্যালয় না হলেও কিছু ডিগ্রি কিছু আছে, এমএসসিতে বোটানি পাস করেও সে ডিগ্রিগুলোতে অ্যাপ্লাই করা যায়। আমি অবশ্যই আসবো। আমি তার আগে একজনের সঙ্গে কথা বলে নিই একটু। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি টালিগঞ্জ থেকে স্নিগ্ধা চক্রবর্তী বলছিলাম। আচ্ছা বলুন। হ্যাঁ, বলছিলাম আমি বাণিজ্য বিভাগ থেকে, বাণিজ্য বিভাগে 11-12 করেছে, এটা কি তারপর এগোনো যে ব্যাচেলার কোর্সে কি পড়াশোনাটা করতে পারবে? না, বলাই হলো, স্যাররা বললেনই, একদম সায়েন্সের ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে, আসতে হবে। যদি 10+2 সায়েন্স থাকে, ছিল এরকম যদি হয়, তাহলে সেই মার্কস যদি 60% ফার্স্ট ডিভিশন অ্যাকোয়ার করে থাকে, তখন 60 আপ এরকম মার্কস থাকে, হি ক্যান অ্যাপ্লাই। কারণ বিএসসি পাস করেও, জেনারেল বিএসসি পাস করেও অনেকে বিএসসি এগ্রিকালচার পড়েছে, এখনো পড়ছে, বিটেক পড়ে বিএসসি এগ্রিকালচার পড়ছে, বিটেক পড়ে। ইট ইজ ফ্যান্টাস্টিক। আমি বহু ছেলে পেয়েছি বিটেক পড়তে বলে বলে চাকরি টাকরি নেই, বিটেক পাস করেছি, আমি এগ্রিকালচার আবার পড়বো বলে, হ্যাঁ তোমার 60 শ্রেণীর মার্কস দিয়ে এটা কিন্তু জাজ হবে আমি অ্যাডমিশনটা। তারপরে তুমি যেহেতু ভালো পড়াশোনা করেছো, বিটেক পড়েছো, তুমি ভালো রেজাল্ট করবে, ভালো প্লেসমেন্ট পাবে। প্লেসমেন্টের ব্যাপারে একটু বলবো, রবিশঙ্কর কিছু বলবো। আমি রবি স্যারের কাছে একদম চলে যাবো। রবি স্যার, অনেকগুলো প্রশ্নই আমাদের কাছে আসলো, স্বাভাবিকভাবে সবারই একটা টেনশন বা চিন্তার জায়গা। এরপর যেটা নিয়ে আপনি কিছুক্ষণ আগে আলোচনাও করছিলেন যে কৃষি স্নাতক হওয়ার পর কি করবে, মানে উচ্চশিক্ষার গুরুত্বটা কত, আমি একটু জানতে চাইবো আপনার থেকে। প্রথম তো হচ্ছে যদি গ্র্যাজুয়েশনটা কৃষি শিক্ষা নিয়ে করে, তারপর যদি সে পোস্ট গ্র্যাজুয়েশন করে, এমএসসি করে বা রিসার্চ করে, তার তো পরিষ্কার একটা বিরাট ভবিষ্যৎ আছে। তার কারণ
এর প্রয়োজনীয়তা সরকারি লেভেল, বেসরকারি লেভেল, দেশ বিদেশ চারিদিকে রয়েছে। কিন্তু আমাদের এক বন্ধু কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন যে প্লেসমেন্ট, আমি ধরে নিচ্ছি যদি 100টা ছেলে পাশ করে হয়তো 30-40 জনের হায়ার স্টাডিজ করার মতন পরিস্থিতি থাকে না বা আর্থিক সেই জায়গাটা থাকে না। একদম খুব পরিষ্কারভাবে বলি, যেহেতু কৃষিটা সরকারের একটা বিশাল প্রাধান্য আছে এই বিভাগের উপরে, এবং কৃষি ছাড়া আমাদের দেশ বাঁচতে পারে না, কেন 60-70% পপুলেশন কৃষির উপরে নির্ভর করে। তো সুতরাং সরকারি ব্যবস্থায় যেরকম একটা বিরাট জায়গা হচ্ছে ব্যাংক, তার কারণ ব্যাংক ঋণ ছাড়া চাষি চাষ করতে পারে না, এবং তাতে সরকারের বিভিন্ন রকমের সাবসিডি আছে। সুতরাং এই যে কৃষির লোন বা কৃষি ঋণ, শুধু কৃষি ঋণ চাষবাস নয়, কৃষি সংক্রান্ত যেসব কলকারখানা, সেখানে লোন দিতে গেলে পরে একজন কৃষিবিদকে দরকার হয়। প্রতি বছর সব ব্যাংক প্রচুর এগ্রিকালচার অফিসার রিক্রুট করে, এবং যদি আপনারা খোঁজ নিয়ে দেখেন বহু ব্যাংকের আজ এক্সিকিউটিভ ডিরেক্টর, চেয়ারম্যান পর্যন্ত তারাও কিন্তু সব এক্স এগ্রিকালচারের ছাত্র ছিলেন। তারা ব্যাংকে ঢুকেছিলেন এগ্রিকালচার অফিসার হয়ে, আজকে তারা ব্যাংকের কর্ণধার হয়েছে। রবি স্যার, আমি একটু থামাবো কারণ আমাদের কাছে সময় বেশি নেই। আমি দুজনের কাছেই আসবো কেন এসএনইউ এই প্রশ্নটা নিয়ে। তার আগে আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কি বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি ধানবাদ থেকে বলছি। এই সাবজেক্টটা এগ্রিকালচার পড়তে গেলে কি কি সাবজেক্ট থাকা দরকার? সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা থাকা দরকার না, এটা বলে দিচ্ছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড ম্যাথমেটিক্স বোথ, কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি, এগ্রিকালচার। আচ্ছা, এই সাবজেক্ট কম্বিনেশন চারটে সাবজেক্ট কম্বিনেশনে যে কোনো ছেলে মেয়ে 10+2 পর এগ্রিকালচার আসতে পারে। আমি আগেও বলেছি হায়ার ডিগ্রি থাকলেও সে আসতে পারে, সে 10+2 ডিগ্রিটা আমরা আচ্ছা একদম। স্যার আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমি দুজনের কাছেই যাব। প্রথমেই যাব আমি স্যার জামানের কাছে, যে কেন এসএনইউ? আমি দুজনের কাছেই প্রশ্ন নিয়ে যাব। আমি এসএনইউ এর এই কারণেই বলবো যে আমি যেগুলো প্রাইভেট গ্রুপ ওয়েস্ট বেঙ্গলে কি বেসরকারিভাবে এই কৃষি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছেন, আমি প্রত্যেককে চিনি এবং প্রত্যেককে জানি, এবং তাদের বৈশিষ্ট্যগুলো জানি, কে কোত্থেকে এসছেন, কিভাবে করছেন। আমি এসএনইউ এর যেটা আমি সবচেয়ে বিশেষত্ব দেখেছি সেটা হচ্ছে এটা পিওরলি একটা এডুকেশনাল গ্রুপ। এডুকেশনটা তাদের মধ্যে এডুকেশনটাই শুধু আছে, অন্য কোনো, আর সকলেই কিন্তু কোনো না কোনো বিজনেস করতে করতে শিক্ষা প্রতিষ্ঠানও একটা করেছে। কিন্তু এসএনইউ এর বৈশিষ্ট্য এটা 1-2 নম্বর। এসএনইউ এর যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবল, আমি তো এখানে অন্তত 3টে বিশ্ববিদ্যালয়ে কাজ করলাম ভারতবর্ষে, মানে একটা পারালাখেমন্ডি উড়িষ্যা নিয়ে 3টে, তা 3টে জায়গার এই যে ক্লাসরুম, ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড এবং এই যে মানে সমস্ত কিছু সেন্ট্রালাইজড এসি, এইসব সিস্টেম বিদেশের মতো যে মডেল, সেই মডেল একমাত্র এসএনইউ অ্যাডপ্ট করেছে। যেটা ছিল না ফার্ম, সেটাও আমরা করে ফেলেছি। আমরা ফার্ম ঘিরে ফেলেছি একটা এর কাছেই 5 কিলোমিটার ভিতরে। আবার ভাঙড় ব্লক 2তেও আমাদের অনেক জমি অধিগ্রহণ করা হয়েছে। সুতরাং ফার্ম আমরা করব, গবেষণা ফার্মও করব, ইনস্ট্রাকশনাল ফার্মও করব। সুতরাং আর আইসিআর এর এমন কিছু রিকোয়ারমেন্ট নেই যেটা আমরা পারবো না, কারণ এডুকেশন গ্রুপটাই এডুকেশনের সমস্ত একদম। জামান স্যার, আমি একটু রবি স্যারের কাছে যাবো। স্যার আপনার কাছে সেই একই প্রশ্ন, যে কেন এসএনইউ বা পরবর্তী ভাবনা আর কি কি থাকছে আপনাদের? দেখুন, কলকাতায় কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি ছিল না, এবং ছেলে মেয়েদের কাছে সেই বাড়ির থেকে একটু লেখাপড়া করার সুযোগ এগ্রিকালচারে ছিল না। এসএনইউ সেই সুযোগ এনে দিয়েছে। যেটা ডক্টর জামান এক্ষুনি বললেন আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই যে ইনফ্রাস্ট্রাকচার, এদের অত্যন্ত মানে কি বলবো, টেকনোলজি ড্রিভেন শিক্ষার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর তাদের স্কুল, ক্লাস, মানে বিল্ডিং, ল্যাব সব কিছু রয়েছে। ফার্মেরও ব্যবস্থা হয়ে গেছে একদম কলেজের কাছে, যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়, এবং কলেজেরই দায়িত্ব তাদেরকে সেই ট্রেনিং মানে ফার্মে নিয়ে গিয়ে পড়ানো বা শেখানো, হাতে কলমে কাজ করানো। আর আমার মনে হয় এই রকম ব্যবস্থা পশ্চিমবঙ্গে যে কটা প্রাইভেট ইউনিভার্সিটি বা স্কুল এগ্রিকালচার গ্র্যাজুয়েশনের খুলেছে, সেখানে এই সুযোগ নেই। তো সুতরাং এসএনইউ করে দিয়েছে, সুতরাং এসএনইউর কাছে কিন্তু এটা একটা বিরাট জিনিস। আর একটু বলেনি আপনাকে, যেটা চাকরির কথা একটি ভাই, একদম সময় আমাদের কাছে বেশি নেই, বাস আমি 2 লাইনে শেষ করছি। ব্যাংক ছাড়া সরকারি
কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মাল্টিন্যাশনাল কোম্পানি, শেয়ার মার্কেট এবং সব জায়গায় আজ কিন্তু কৃষি স্নাতকদের কিন্তু রিক্রুট করছে। এবং এই প্যান্ডামিকে আপনারা যদি দেখে থাকেন, আইটি সেক্টরের প্রচুর ছেলে মেয়েদের চাকরি চলে গেছে, তাদেরকে বসিয়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষে কোনো এগ্রিকালচারের সংক্রান্ত যারা চাকরি করছে তাদেরকে কিন্তু এখনও ছাঁটাই করতে পারিনি। তার কারণ এগ্রিকালচারের বাজার আছে, যে জিডিপি মাইনাসে গেছে, কিন্তু এগ্রিকালচারের জিডিপি কিন্তু মাইনাস হয়নি, কমেছে, কিন্তু 4% সম্ভবত ওই জায়গায় এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ। একদম একদম স্যার, অনেক ধন্যবাদ। রবি স্যার এবং জওয়ান স্যার আমাদের সঙ্গে ছিলেন, দুজনকে অনেক ধন্যবাদ। একটাই কথা, যেগুলো স্যার বললেন যে ভবিষ্যতে কী কী সুযোগ থাকে, এগ্রি ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানেও আপনি নিজেকে সেই সুযোগটাকে কাজে লাগাতে অবশ্যই পারবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, পরবর্তীতে অবশ্যই অন্য কিছু নিয়ে আমাদের আলোচনা থাকবে। ততক্ষণ প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। Techno International Bhatnagar, member of Techno India Group, offers B.Tech and diploma courses with excellent placement record. Techno International Newtown offers B.Tech in ECE, CSE, IT, Electrical Instrumentation, Mechanical, Civil, BSc in Data Science and Cybersecurity, BBA and BCA. With more than 75% placement, it also facilitates opportunity in global internship, international training and higher studies program.